হ্যালো, শুনতে পাচ্ছ? আমিন। জি স্যার, শোনা যাচ্ছে। এই নগদ প্রবাহ বিবরণীর যে ব্যাপারটা বলতেছিলাম, যদি শুরুতে নগদ তহবিল উল্লেখ থাকে, এরপর যেসব ডাটা দিয়ে নগদ বাড়ে সেগুলো প্লাস হয়। নগদ যেগুলো দিয়ে বাড়বে, যেমন নগদ বিক্রয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি, শেয়ার ইস্যু, এ ধরনের যত প্রাপ্তি আছে সবগুলো যোগ হবে, তাই না? জি স্যার। আর যত তোমার নগদ প্রদান আছে সব মাইনাস হবে। ভাড়া প্রদান, বেতন প্রদান, মজুরি প্রদান দিয়ে মাইনাস করে তুমি একটা সমাপনী নগদ তহবিল তৈরি করবা। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির নগদ প্রবাহ বিবরণীর বক্তব্য। যখন প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয় তখন এইভাবে নির্ণয় করা হবে। পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আলাদা। পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে তোমার পরোক্ষ পদ্ধতির যে বক্তব্য, সেটা হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা দিয়ে তোমার অর্থসংস্থান খাতে নগদ প্রবাহ হয়েছে, মানে নগদ টাকা বৃদ্ধি না হ্রাস পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি না হ্রাস পেয়েছে। অর্থসংস্থান মানে তুমি 3 লক্ষ টাকার শেয়ার বিক্রি করলা, তাহলে তোমার 3 লক্ষ টাকা চলে এই আসলো। তো মেসেজ দিলাম আর 3 লক্ষ টাকা আসলো কোম্পানির, তুমি লভ্যাংশ পরিশোধ করলা, তখন 50,000 টাকা তোমার পেমেন্ট হলো, তখন নগদ প্রবাহ কি হবে? কমে যাবে। দিয়ে নিট ফলাফল কত দাঁড়াচ্ছে? 3 লক্ষ টাকার শেয়ার বিক্রি করলা আর 50,000 টাকা লভ্যাংশ দিলা, তাহলে তোমার নিট নগদ প্রবাহ কত দাঁড়াচ্ছে? বলো একজন। নিট নগদ প্রবাহ তাহলে কত দাঁড়াবে? 3 লক্ষ টাকার শেয়ার বিক্রি করলা, কোম্পানির আসলো 3 লক্ষ, লভ্যাংশ প্রদান করলা 50,000 টাকা, তাহলে তোমার নিট নগদ প্রবাহ কত হবে? 2 লাখ 50,000। 2,50,000 টাকা। তোমার নিট বাড়লো 2,50,000 টাকা। এটা গেল অর্থায়ন খাতে নগদ প্রবাহ। অর্থায়ন খাতের মধ্যে আর কি কি আসতে পারে? ঋণ। ঋণ তুমি যদি সংগ্রহ করো তখন সেটাও আসবে অর্থায়ন খাতে নগদ প্রবাহের মধ্যে। ঋণ যদি সংগ্রহ করো তাহলে, অনুরূপভাবে ঋণ যদি পরিশোধ করো তাহলে সেটিও আসবে অর্থায়ন খাতে নগদ প্রবাহের মধ্যে। ঋণ পরিশোধ করলে তোমার ক্যাশ কমে যাবে। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের নগদ প্রবাহের ব্যাপারে যা বলা হচ্ছে, যেগুলো দিয়ে তোমার সম্পদ ক্রয় করবা, সেখানে তোমার ক্যাশ কি হবে? সম্পদ ক্রয় করলে ক্যাশ কমে যাবে। আবার কোনো সম্পদ বিক্রি করলে ক্যাশ কি হবে?
সম্পদ বিক্রি করলে ক্যাশ তোমার বেড়ে যাবে। এখানে এই ব্যাপার, তুমি চিন্তা করলা যে তোমার 2 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করলা, তোমার ক্যাশ বেড়ে যাবে 2 লক্ষ। আবার 1 লক্ষ টাকা তুমি সম্পত্তি ক্রয় করলা, তখন ক্যাশ কমে যাবে 1 লক্ষ। যে এখান থেকে নেট নগদ প্রবাহ কত হবে বলো একজন? নেট নগদ প্রবাহ কত হবে তাহলে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। নেট নগদ প্রবাহ হবে, না স্ক্রিন আমি এখনো দেখাইনি, কনসেপ্টটা আলোচনা করতেছি। এইভাবে নেট নগদ প্রবাহ নির্ণয় করা হবে। নেট নগদ প্রবাহ মানে তোমার বাড়লো 2 লক্ষ, কমে গেল 1 লক্ষ, তাহলে তোমার নেট নগদ প্রবাহ হবে 1 লক্ষ টাকা। এরপরে যে ব্যাপার সেটি হচ্ছে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ। যেগুলো বিনিয়োগ কার্যক্রম আর অর্থায়ন কার্যক্রমে চলে আসলো, এগুলো ছাড়া স্যার নগদ প্রবাহটা কি অংশীদারি ব্যবসার অন্তর্ভুক্ত? না, এটা কোম্পানির নগদ প্রবাহ। এটা হচ্ছে কোম্পানির নগদ প্রবাহ। কোম্পানির কত টাকা বাড়লো আর কত টাকা কমে গেল, তার ফলাফলটাই হচ্ছে নেট নগদ প্রবাহ। তারপরে হচ্ছে আরেক সেকশন, তোমাদের যেমন বিভিন্ন সাবজেক্ট আছে না, সাবজেক্ট ওয়াইজ ফলাফল হয় না, জি স্যার। যেমন এখানে আরেক সেকশন হচ্ছে তোমার পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ নির্ণয় করা হয়। পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ মানে যে কার্যাবলীগুলো তোমার শুরুতে আলোচনা হলো, অর্থায়ন এবং বিনিয়োগ কার্যক্রম ছাড়া বাকি সব কার্যক্রমের নগদ প্রবাহ হবে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ। এখন স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? লাইভ দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কি দেখতে পাচ্ছ? স্যার উদ্বৃত্ত পত্র। এখানে 12 আর 13 সালের আছে। 12 সালে হাতে নগদ ছিল 4,000, 13 সালে হাতে নগদ 6,000। প্রাপ্য 20,000 শুরুতে ছিল, শেষে হচ্ছে 15,000। এখানে প্রত্যেক ডাটা বিশ্লেষণ করা হয় যে কি ঘটনা ঘটছে এর ভিতর। প্রাপ্য কেন কমে যাবে? ক্যাশ আদায় হয়েছে এই কারণে প্রাপ্য কমে যাবে। যেহেতু ক্যাশ আদায় হয়েছে এই জন্য প্রাপ্য কমে যাবে। তাহলে এখানে ক্যাশ কত আদায় হয়েছে, কত কমে গেল প্রাপ্য? প্রাপ্য কমে গেল 5,000। 5,000। তাহলে ক্যাশ কি হবে? ক্যাশ স্যার হাতে নগদ 2,000 কি কমে বাড়লো কিভাবে? এটা আমাদের নির্ণয় হবে। সব ঘটনাগুলো রেকর্ড করা হলে এরপরে শেষের হাতে নগদটা নির্ণয় হবে। এটা নিয়ে এখন চিন্তা করবা না, এখন চিন্তা করো প্রাপ্যটা এখানে যে কমে গেল, কি কারণে কমে গেল প্রাপ্য? প্রাপ্য কমে যাওয়ার কারণ কি? স্যার আদায় হয়ে গেছে। আদায় হয়েছে। তাহলে তোমার ক্যাশ কি হবে? বেড়ে যাবে। 5,000 টাকা ক্যাশ বেড়ে যাবে। এই জন্য খেয়াল রাখো যে 5,000 টাকা তাহলে এখানে যোগ হবে। এরপরে মজুদ পণ্যের ব্যাপারটা দেখো। মজুদ পণ্য এখানে বেড়ে গেল।
স্যার এটা কি সমাপনী মজুদ না প্রারম্ভিক মজুদ? সমাপনী মজুদ। তো যখন লাভ নির্ণয় করো তখন সমাপনী মজুদটা কি করো? লাভ নির্ণয়ের সময় সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস করো না? কয়টা জি লেখা স্যার, যায়? বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস। ওই যে বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস করো, এর ফলে বিক্রিত পণ্যের ব্যয়টা কমে যায়। ব্যয় কমে যাওয়া মানে লাভ বেড়ে যাওয়া না? তাহলে 5,000 টাকা লাভ বেড়ে যাবে। আর লাভ বেড়ে যাওয়া মানে নগদ তহবিল কি হওয়া? লাভের সাথে এই চ্যাপ্টারে নগদ তহবিলের বিপরীতধর্মী সম্পর্ক আছে। এখানে লাভ ব্যয় যেহেতু কমে গেল, লাভ বেড়ে গেল 5,000। লাভ বেড়ে যাওয়া মানে নগদ তহবিল কমে যাওয়া, ফলে এখানে 5,000 মাইনাস হবে। আর এই মজুদ পণ্যের এই কার্যক্রম কোন কার্যক্রমের মধ্যে পড়ে? পরিচালন কার্যক্রমের মধ্যে পড়ে। এখানে দেখো যন্ত্রপাতি বেড়ে গেছে 8,000। কেন বাড়তে পারে? যন্ত্রপাতির মূল্য তো কমার কথা। স্যার এটা হয়তো বছরের মাঝখানে আবার কিনছে। হ্যাঁ, এই যে কেনার কথা বললা, কিনলেই ক্যাশ কি হবে? কমে যাবে। এই জন্য জি স্যার। ক্যাশ যেহেতু কমে যাবে, এই জন্য মাইনাস হবে 8,000 টাকা। তাহলে যন্ত্রপাতি ক্রয় করলে ক্যাশ কমে যাবে, মাইনাস হবে। কোথায় মাইনাস হবে? আমরা যখন নগদ প্রবাহ বিবরণী তৈরি করব তখন 8,000 এখানকার তথ্য অনুযায়ী মাইনাস হবে। তারপরে এখানে শেয়ার শুরুতে ছিল 50,000, এখন হয়েছে 54,000। কোত্থেকে 54,000 হলো? নতুন শেয়ার নিশ্চয়ই বিক্রি করছে 4,000 টাকার। তাহলে তোমার ক্যাশ কি হবে? 4,000। 4,000 বেড়ে যাবে ক্যাশ। নতুন শেয়ার বিক্রি করছে 4,000 টাকার, ফলে 4,000 টাকার ক্যাশ বেড়ে যাবে। অতএব এই 4,000 টাকা প্লাস হবে, এটা খেয়াল রাখো। সাধারণ শেয়ারের প্রিমিয়াম মানে অধিক দামে শেয়ার বিক্রি করে ক্যাশ পাইছে 2,000। তাহলে ক্যাশ কি হবে তোমার? বেড়ে যাবে। এই 2,000 টাকা ক্যাশ বেড়ে যাবে, এটাও খেয়াল রাখো। এটা কিছুক্ষণ পরেই আমরা স্যার এটা 12 সালে ছিল না? হ্যাঁ, 12 সালে শেয়ার প্রিমিয়াম ছিল না, 13 সালে এসে 2,000 টাকা হয়েছে। তাহলে তোমার 13 সালে শেয়ার প্রিমিয়াম কি হচ্ছে? শেয়ার প্রিমিয়াম মানে শেয়ার লিখিত মূল্য থেকে অধিক দামে বিক্রি করা। তাহলে শেয়ার তোমার 2,000 কি হয়েছে? বেড়ে যাচ্ছে 2000। বেশি দামে বিক্রি করলে ক্যাশ বেড়ে যাবে 2,000 টাকা, এটা খেয়াল রাখো। অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি 8,000, অবচয় সঞ্চিতি শেষে হচ্ছে 10,000। যখনই অবচয় লিখে তখনই অবচয় সঞ্চিতির পরিমাণ বৃদ্ধি পায়। এটা যেহেতু অবচয়ের ট্রিটমেন্টের মধ্যেই আমরা লিখবো, অতএব এটা থেকে এখানে কোনো প্রভাব দেখানো হবে না। রোদেও শুরুতে ছিল 11,000, শেষে 6,000। কেন কমে গেল রোদেও? স্যার পরিশোধ করে দিছে। ভেরি গুড। পরিশোধ করার কারণে কমে গেছে। তাহলে 5,000 পেমেন্ট করেছে বা পরিশোধ করেছে, তাহলে ক্যাশ কি হবে? স্যার কমে যাবে। ক্যাশ কমে যাবে 5,000। এটা মনে রাখো যে এই 5,000 মাইনাস হবে কিছুক্ষণ পরেই দেখবো। সংরক্ষিত মুনাফা আগের বছরে ছিল 24,000, এখন হয়েছে 28,000। এইটা দিয়ে বোঝাচ্ছে যে মুনাফা কিছু টাকা তুমি সংরক্ষিত মুনাফাতে স্থানান্তর করেছো। তুমি
বাসার একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় যদি স্থানান্তর করে রাখো, তাহলে কি তোমার ক্যাশ কমবে, বাড়বে, কিছু হবে? হবে না। না স্যার। ঠিক তেমন এখানেও এটার কোনো কাজ নাই, যে 24,000 থেকে 28,000 হয়েছে, এটা কোনো কাজ হবে না। প্রদেয় কর শুরুতে ছিল 1,000, এখন হয়েছে 4,000। 3,000 টাকা কর তার মানে দিতে হবে। এটা যেহেতু ব্যয়, এই ব্যয়ের কারণে তোমার লাভ কি হবে? ব্যয়ের কারণে লাভ, ব্যয়ের কারণে লাভ কমে যাবে। তাহলে নগদ তহবিল কি বলবা? বেড়ে যাবে। ব্যয়ের কারণে লাভ কমে যাচ্ছে, তাহলে নগদ তহবিল বেড়ে যাবে। এটা খেয়াল রাখো যে 3,000 টাকা দিয়ে তাহলে তোমার লাভ বেড়ে যাবে। এরপরে দেখি আমরা সমন্বয়। স্যার শেয়ার মূলধন প্রতিটি 20 টাকা বলতে কি বুঝাইছে? প্রত্যেক শেয়ারের একটা রিয়েল প্রাইস থাকে, লিখিত মূল্য থাকে। ওই প্রত্যেক শেয়ারের দাম 20 টাকা করে, এটা বোঝাচ্ছে। তুমি যত কিনবা, 20 টাকা করে তুমি 1,000 শেয়ার কিনলা, তাহলে তোমার খরচ হবে কত টাকা? 20 গুণ 1,000 করলে যা হয়। এরপরে আমরা এখানে কিছু সমন্বয় দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তো? এরপরে কোম্পানির নেট লাভ আছে 16,000 টাকা। এটা পরিচালন কার্যক্রমের মধ্যে পড়ে, লাভ হলে পরিচালন কার্যক্রমের মধ্যে যাবে। লভ্যাংশ প্রদান করছে, এটা যাবে অর্থায়ন কার্যক্রমের মধ্যে। যদি লভ্যাংশ প্রদান করে তাহলে তোমার ক্যাশ কমবে না বাড়বে? কমবে স্যার। কমে যাবে। তাহলে খেয়াল রাখো যে 12,000 টাকা কিছুক্ষণ পরেই মাইনাস দেখাবো আমরা। অবশ্যই অবশ্যই দিয়ে নেট লাভ কি হয়? কমে যায়। তাহলে নগদ তহবিল কি হবে? বেড়ে যাবে। অবশ্যই খরচ কিছুক্ষণ পর দেখবা যোগ হয়েছে। যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকার যন্ত্রপাতি কিনলে ক্যাশ কি হবে? কমে যাবে। যন্ত্রপাতি ক্রয় করলে ক্যাশ কমে যাবে, তাহলে মাইনাস হবে। এরপর 200 শেয়ার 6,000 টাকা ইস্যু করা হয়, এটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। এই যে শেয়ারের মধ্যে প্রভাব দেখালাম কিছুক্ষণ আগে। এরপর বলছে তোমাকে সেকশন ওয়াইজ অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ নির্ণয় করতে বলছে, বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ নির্ণয় করতে বলছে, আর নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ কি হচ্ছে দেখো। শেয়ার বিক্রি করছে কিছুক্ষণ আগে দেখলাম 4,000 টাকার, তাহলে ক্যাশ বেড়ে যাবে। বেশি দামের শেয়ার বিক্রি করছে 2,000 টাকা, ক্যাশ বেড়ে যাবে। লভ্যাংশ প্রদান করছে 12,000 টাকা, ক্যাশ কমে যাবে, এই জন্য ব্র্যাকেটে ব্যবহার করা আছে। তারপরে এখানে নিট ফলাফল কত দাঁড়াচ্ছে? তাহলে নিট ফলাফল 12,000 টাকা মাইনাস আর প্লাস হচ্ছে 6,000। নিট ফলাফল কত দাঁড়াচ্ছে? মাইনাস 6,000। স্যার এখানে শেয়ার অধিহার মানে কি? শেয়ার মানে বেশি দামে শেয়ার বিক্রি করা। শেয়ার বিক্রি করছে, সমন্বয় ছিল। হ্যাঁ এটা সমন্বয় ছাড়া এতেও আছে। এই যে এখানে অধিহার মানে যে প্রিমিয়াম, প্রিমিয়ামের বাংলা হচ্ছে অধিহার।
শেয়ার এখানে 2000 টাকা বেশিতে বিক্রি করছে, এটাই বলতেছে অধিহার। এটা এখানে অধিহার হিসাবে আছে। তারপরে এখন তাহলে এখানে নেট নগদ প্রবাহ কত হলো? 6000 প্লাস আর 12000 মাইনাস, এর ফলাফল কত দাঁড়াচ্ছে? মাইনাস 6000। মানে এখানে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কমে গেল 6000 টাকা। বিনিয়োগ কার্যক্রমে, যেটা কিছুক্ষণ আগে আলোচনা হলো, বিনিয়োগ কার্যক্রমে যন্ত্রপাতি ক্রয় করছিল 10,000 টাকা। তাহলে যন্ত্রপাতি কি হবে? যন্ত্রপাতি বেড়ে গেলেও ক্যাশ কি হবে? ক্যাশ কমে যাবে। কমে যাবে। মানে স্যার এতটুক দেখাইলেই হবে? এখানে যেহেতু আর অন্য কোনো কিছু নাই, এখানে যদি আরো বিনিয়োগ যদি করতো, যন্ত্রপাতি বিক্রয় যদি করতো, কোনো জমি যদি কিনতো, সেগুলো আসতো এখানে। এখানে তো আর কোনো কিছু নাই, আছে? স্যার যন্ত্রপাতি বিক্রি করলে কি হইতো? প্লাস। প্লাস তোমার ক্যাশ বেড়ে যেত, তখন এখানে প্লাস দেখাতা। এই চ্যাপ্টারে তো তোমার ক্যাশ নিয়ে চিন্তা, যে ক্যাশ বাড়লে প্লাস দেখাবা, ক্যাশ কমে গেলে মাইনাস দেখাবা। যন্ত্রপাতি কিনলে ক্যাশ কমে যাবে না? হুম? যন্ত্রপাতি কিনলে তো ক্যাশ কমে, এই জন্য মাইনাস। এরপরে আমরা নগদ প্রবাহ বিবরণীতে আসতেছি। গয়ে চেয়েছিল নগদ প্রবাহ বিবরণী, ক খয়ে এই দুইটা পেলাম। বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ 10,000, অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ মাইনাস 6,000 পেলাম ওখানে। তো দুইটা মিলে কত হলো? মাইনাস 16,000। কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে প্রাপ্য হ্রাস পেয়ে, এগুলো দেখো পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহের মধ্যেই বেশি লেনদেন আসে। বিনিয়োগ কার্যক্রমে আসে খালি সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। কোনো সম্পত্তি ক্রয় করলে আর বিক্রয় করলে তোমার যে টাকার হ্রাস বৃদ্ধি, সেটা আসে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে। অর্থায়ন কার্যক্রমের মধ্যে আসে শেয়ার ক্রয় বিক্রয়, ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, এগুলো। তারপরে এখানে পরিচালন কার্যক্রমে কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম যে প্রাপ্য হ্রাস। প্রাপ্য হ্রাস পাবে কেন? নিশ্চয় ওদের কাছ থেকে আদায় হয়ে গেছে টাকা। টাকা আদায় হয়েছে, তাই না? টাকা আদায় হয়েছে, টাকা আদায় হলেই তোমার ক্যাশ বেড়ে যাবে 5,000। আবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবা, প্রাপ্যত সম্পদ হ্রাস পেলে যদি প্লাস হয়, তাহলে মৌজুদ সম্পদ এটা বৃদ্ধি পেলে কি হবে? মাইনাস হবে। এভাবেও চিন্তা করতে পারো। মজুদ বৃদ্ধিটা কিছুক্ষণ আগে কি আলোচনা করলাম? মজুদ বৃদ্ধি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যখন মজুদ পণ্য মাইনাস করো, তখন তোমার ব্যয় কি হয়? কমে যায়। ব্যয় কমে যায় মানেই লাভ বেড়ে যায়, আর লাভ বাড়া মানেই নগদ তহবিল। লাভের সাথে এই চ্যাপ্টারে লাভের সাথে নগদ তহবিলের বিপরীতধর্মী সম্পর্ক আছে। লাভ বাড়া মানে নগদ তহবিল কমে যাবে। মজুদ পণ্য বৃদ্ধি পেলে ব্যয় হ্রাস পায়, ব্যয় হ্রাস পাওয়া মানে লাভ বৃদ্ধি পাওয়া, আর লাভ বৃদ্ধি পাওয়া মানেই নগদ তহবিল হ্রাস পাওয়া। এই জন্য এটা মাইনাস ব্র্যাকেটে দেওয়া আছে। প্রদেয় হ্রাস। প্রদেয় হ্রাস কেন হবে? প্রদেয় হ্রাস হওয়ার কারণ কি? যারা পাওনাদার তাদেরকে পেমেন্ট করা হয়েছে,
এই জন্য এটাকে বলতেছে প্রদেয় হ্রাস। অনাদারকে পেমেন্ট যদি করো তাহলে তোমার ক্যাশ কি হবে? কমে যাবে। এই জন্য মাইনাস। প্রদেয় কর বৃদ্ধি, করের বিষয়টা একটু আগে আলোচনা করলাম। কর যেহেতু ব্যয়, ব্যয় দিয়ে তোমার কি হয়? নেট লাভ কমে। নেট লাভ কমে মানেই কি হবে? নগদ তহবিল বেড়ে যাবে। নেট লাভের সাথে নগদ তহবিলের এই চ্যাপ্টারে বিপরীতধর্মী সম্পর্ক বিদ্যমান। তো এই কর বৃদ্ধি মানে তোমার ব্যয় বেড়ে গেল, ব্যয় বাড়া মানে নেট লাভ কমে যাওয়া, নেট লাভ কমে যাওয়া মানে নগদ তহবিল বেড়ে যাওয়া, এই জন্য প্লাস হচ্ছে 3000। নেট লাভ এটা নর্মাল লাভ, এটা মূল পরিচালন কার্যক্রম হচ্ছে এই নেট লাভ। অবচয় খরচ দিয়ে তোমার কি হয়? অবচয় খরচ দিয়ে তোমার নেট লাভ কি হয়? কমে যায়। নেট লাভ কমে যাওয়া মানে নগদ তহবিল বেড়ে যাওয়া, এই জন্য প্লাস হচ্ছে 2000। এরপরে এগুলো যদি এখন আমরা সমন্বয় করি যে ওভারঅল কি দাঁড়ালো, এখানে প্লাসে আছে দেখো 5000 আর 3000 8000 আর 16000 24 আর 2 26000। 26000 থেকে 10000 মাইনাস করলে কত হবে? 16000 প্লাস দাঁড়াচ্ছে। উপরে ভাইরাস 16000 আছে আর এখানে প্লাস 16000 আছে, তাহলে এই দুইটার ফলাফল কি? 0 টাকা। স্যার এখানে 0 0 0 মাইনাস। না, এটা তোমার ব্র্যাকেট না দিলেও চলতো, ঠিক আছে? এখানে ব্র্যাকেট না দিলেও চলতো। এটা তো হ্যাঁ, ওখানে ব্র্যাকেট না দিলেও চলতো। স্যার মাইনাস না করলেও একই থাকবে। হুম এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার না করাই ভালো, বুঝছো? ব্র্যাকেট ব্যবহার না করাই ভালো। এখানে এখানে দেখো তাহলে ব্র্যাকেট ব্যবহার হবে না, ব্র্যাকেট নাই, তাই না? এখন আছে 0 0 দাঁড়ালো, তার ফলাফল দেখতে পাচ্ছ? আর শুরুর নগদ আছে 4000 টাকা, তাহলে তার ফলাফল কি দাঁড়াচ্ছে? সমাপনী নগদ দাঁড়াচ্ছে, মানে এই সারা বছর লেনদেনের পর তাদের হাতে আছে শেষে 4000 টাকা, এটা দাঁড়াচ্ছে। এবার প্রশ্ন দেখে তোমার কি কি প্রশ্ন আছে বলো, কোথায় কি প্রশ্ন আছে বলতে পারো। হ্যালো, বলো, প্রশ্ন থাকলে বলো। জি স্যার। স্যার বললাম হুম অর্থায়ন কার্যক্রমের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হবে? শেয়ার ক্রয় বিক্রয়, ঋণ গ্রহণ পরিশোধ, এগুলো মানে যেগুলো দিয়ে তোমার টাকার সংস্থান হয় সেগুলো যাবে অর্থায়ন কার্যক্রমের মধ্যে। শেয়ার ক্রয় বিক্রয় আর ঋণ গ্রহণ পরিশোধ এগুলো আসবে অর্থায়ন কার্যক্রমের মধ্যে। স্যার কর যাবে না? হ্যাঁ, কোনটা? কর পরিশোধ বা কর প্রদেয় কর কর যাবে? কর পরিশোধ যাবে পরিচালন কার্যক্রমের মধ্যে মূলত। কর পরিশোধ যাবে পরিচালন কার্যক্রমের মধ্যে।
বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কি যাবে বুঝতে পেরেছো? জি স্যার, যা যা বিনিয়োগ করা হবে, মানে স্যার কোনো সম্পদ যদি কিনে বা বিক্রি করে, হ্যাঁ, সেগুলোই শুধু যাবে যন্ত্রপাতি। ক্রয় বিক্রয়, ভূমি ক্রয় বিক্রয় মনে করো, জি স্যার। স্যার যন্ত্রপাতি। গ নাম্বারে হাতে নগদ স্যার 4,000 টাকা আসলো কেন? মানে স্যার শুরুতে 6,000 টাকা। শুরুতে 4,000 আছে তো, স্যার শুরুতে 13 সালে তো 6,000 হয়েছে। 6,000 হয়েছে, কিন্তু এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন অনুযায়ী সমাধান করলে 4,000ই আসে। অনেক সময় নগদ তহবিল শেষে একটা দেয়া থাকে কিন্তু উত্তর আরেকটা বের হতে পারে, যদি ডাটাগুলো তোমার পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে এরকম হতে পারে। মানে স্যার আমরা 2012 সালের টাকাটা কেন দিলাম, 13 সালেরটা দিলাম না কেন স্যার, এটা বলতেছি। এখানে তোমার শেষের নগদ তহবিল বের করবা মানেই তোমার আজকে হাতে কত আছে এটা বের করতে হলে তোমার সকালে কত ছিল এটা বিবেচনা করতে হবে না? জি স্যার। এই জন্যই প্রারম্ভিক নগদটা এখানে লিখতে হবে 4,000, দিয়ে শেষেরটা বের করতেছো সমাপনী নগদ, এটা যোগ বিয়োগের পরে বের হচ্ছে। নগদ প্রবাহ বিবরণীর কাজই হচ্ছে যে শেষের নগদটা বের করা। মানে স্যার সমাপনী নগদ লিখবো কিন্তু টাকা আসবে প্রারম্ভিকের টাকা। না না না, প্রারম্ভিকে 4,000ই লিখেছি, দিয়ে এগুলো সব যোগ বিয়োগ করে যা বের হচ্ছে তাকে বলবে সমাপনী নগদ। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তাহলে বিনিয়োগ কার্যক্রম তুমি ভালোই বললা। আর পরিচালন কার্যক্রমের মধ্যে কি কি পড়ে? পরিচালন কার্যক্রমের মধ্যে স্যার প্রাপ্য হিসাবের যদি হ্রাস পায় বা বৃদ্ধি পায়। এটা ভালোভাবে যদি আরো বলো তাহলে বলতে পারো যে বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম ছাড়া বাকি সব কার্যক্রমই হচ্ছে পরিচালন কার্যক্রম। পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে। হম, বিনিয়োগ কার্যক্রমে যাচ্ছে সম্পত্তি ক্রয় বিক্রয়। দেখো এখানে সম্পত্তি ক্রয় বিক্রয় নাই, পরিচালন কার্যক্রমে আছে? নাই। না স্যার। অর্থায়ন কার্যক্রমে শেয়ার ক্রয় বিক্রয়, লভ্যাংশ প্রদান এগুলো আছে, এগুলো পরিচালনের মধ্যে আছে? নাই। তো এইভাবে ভাগ করার পর তুমি বলতে পারো যে বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম ছাড়া বাকি সব কার্যক্রমকে পরিচালন কার্যক্রম বলে। এখানে বাকি সব কার্যক্রম এখানে চলে আসতেছে। আর কি প্রশ্ন আছে বলো? স্যার নিট লাভ 16,000 টাকা কি প্রশ্নে দেওয়া ছিল? হ্যাঁ, প্রশ্নে মানে দেওয়া দেওয়া যেটা থাকবে 16,000, এই যে নিট ক্লাব এখানে প্রশ্নে দেওয়া ছিল। আর স্যার 200 শেয়ার 6,000 টাকা ইস্যু করা হয়, এটার কি স্যার কোনো কাজ নাই এই অঙ্কে? এই অঙ্কে তোমার এই যে এখানে কাজ করলাম, এই যে 50,000 থেকে 54,000 হয়েছে, এখানে 4,000 আর এখানে 2,000 দিয়ে মোট 6,000-এর কাজ করলাম না? 4,000 টাকা ক্যাশ বেড়ে গেল, এখানেও 2,000 ক্যাশ বেড়ে গেল। ও আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এই টাকাটাই ওখানে উল্লেখ আছে। 50,000 টাকার শেয়ার তুমি 54,000-এ বিক্রি করলা, তাহলে 4,000 ক্যাশ বেড়ে যাচ্ছে। আর এখানে 2,000-এ বিক্রি করলা, তাহলে কি স্যার এটা একবারে যদি 56,000 লিখি তাহলে সমস্যা আছে? হিসাবের বৈশিষ্ট্য যেহেতু জানো যে সব আলাদা লিখতে হবে, তাই না? তোমার কলেজের খরচ খরচ আলাদা, বাসার খরচ আলাদা, তোমার ড্রেসের খরচ আলাদা, সব আলাদা লিখতে হবে না? সব জি স্যার। সব খরচকে তো ইচ্ছা করলেই এক জায়গাতে নিয়ে আসা যায় না, তাই না?
এক জায়গাতে কখনো নিয়ে এসে লেখা যায় না। আর কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, আর কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার আমি কি লিভ নিব? ঠিক আছে, থ্যাংক ইউ।